মাত্র ৩ টা রুল। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবেন না। আপনার বাবা-মার কথা শুনবেন না। গালি খাওয়ার বা নেগেটিভ কথা হজম করার শক্তি নিজের ভিতরে ডেভেলপ করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্য ব্ল্যাক হোল পডকাস্টের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আছি শাহিন এবং আমাদের সাথে চিরচেনামুখ আমাদের আসাদ ভাই আজকে উপস্থিত আছেন। আসাদ ভাই, ধন্যবাদ আপনাকে আজকে আবার আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আমরা তো গত পর্বে অনেক হিউজ বোল্ড আকারে অনেক কিছু বিস্তারিত আলোচনা করলাম, যেটা থেকে আমরা যেই মূল বিষয়টা জানতে পেরেছি যে মাইন্ড সেটআপ বা হচ্ছে যে আমাদের আমরা যদি মাইন্ড সেট আপ করতে পারি তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম। অবশ্যই। তো আজকে আপনার কাছে আমার একটা বিশেষ করে আজকের যে পর্বগুলোতে আমরা আলোচনা করব, তো সেই পর্বগুলো আপনাকে শুরু করার জন্য এবং হচ্ছে আপনি আমাদেরকে বিস্তার এবং আরো নতুন, নতুন কিছু ভালো তথ্য দিবেন আশা করছি। চেষ্টা করব। আচ্ছা আসাদ ভাই, আজকে আপনার কাছে আমার একটা ১ম প্রশ্ন, যেটা হচ্ছে যে এই যে আমরা যে গত পর্বে সাকসেস মাইন্ড সেটআপ নিয়ে আলোচনা করলাম। তো এই সাকসেস মাইন্ড সেটআপটা নিয়ে আমাকে আজকে একটু ১ম প্রশ্ন আপনার কাছে যে আমরা এই সাকসেস মাইন্ড সেটআপটা কিভাবে ডেভেলপ করব আমাদের নিজের লাইফে? গুড কোয়েশ্চেন। সাকসেস মাইন্ডসেট ২ টা আসলে ডিফারেন্ট জিনিস। আপনি যদি আমার কাছে এক কথায় উত্তর চান, যে খুব শর্টে আমি উত্তর দিয়ে দেই। সাকসেস মাইন্ডসেট আপ ডেভেলপ করার ৩ টা রুল মাত্র। মাত্র ৩ টা রুল। নাম্বার 1, ডোন্ট গো টু স্কুল। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবেন না। নাম্বার 2, ডোন্ট লিসেন টু ইউর প্যারেন্টস। আপনার বাবা-মার কথা শুনবেন না। নাম্বার 3, গালি খাওয়ার বা নেগেটিভ কথা হজম করার শক্তি নিজের ভিতরে ডেভেলপ করেন। এই ৩ টা রুল আপনি অ্যাডপ্ট করবেন, ইউ আর অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। আচ্ছা, আমার আমার একটা বিষয় প্রশ্ন যে হচ্ছে আমাদের সমাজে কিন্তু এই জিনিসগুলো এখন নাই বললেই চলে। আগে আমরা দেখেছি যে গ্রাম থেকে একজন মানুষ তার বাবা-মার কথা না শুনে, পরিবারের কথা না শুনে শহরে এসে তার নিজের সেলফ ডেভেলপ করছে এবং হচ্ছে তার নিজের পেছনে সে অনেকটা সময় ব্যয় করে সে এখন এখন বড়, বড় প্রতিষ্ঠানের সে চেয়ারম্যান, ওনার, সিইও। আকিজ গ্রুপ। হ্যাঁ? আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখনকার যেই যুগটা চলে আসছে যেটাতে মনে বোঝেন আমাদের কিন্তু এইসব কোনো বিষয়ই মনে বোঝেন যদি এগুলো আপনি যেই পডকাস্টে বলছেন আমাদের পডকাস্টে নেগেটিভ কমেন্টস দিয়ে ভরে যাবে। লিটারেলি আমাদেরকে গালাগালি করা হবে। সো এগুলা আসলেই যে এটা একটা যুক্তি চ যো যোগ্য কথা সেটা আরকি আপনি একটু বিস্তারিত বললে তাহলে আমাদের দর্শক হয়তো আরো ভালোভাবে বুঝতে পারত। আচ্ছা। না, আমি গালি খাওয়ার শক্তিটা হজম করে নিজের ভিতরে ডেভেলপ করে ফেলছি। হ্যাঁ, অলরেডি আপনি ডেভেলপড। হ্যাঁ, 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 আমি গালি প্রুফ হয়ে গেছি। যাই হোক, এখন কারো নেগেটিভ কথা বা কারো গালি আসলে আমাকে ইনফ্লুয়েন্স করে না। কারণ আমি এটা মনে করি, একটা মানুষ বা যেকোনো মানুষ যারা গালি দেয়, যারা পজিটিভ কথা বলে, যারা জাজমেন্টাল হোয়াটএভার, তারা নিজেদের পারসেপশন থেকে তারা যতটুকু বুঝে অতটুকুর উপর বেস করে তারা কথা বলে। সো আমি যদি আরেকটা মানুষের থিংকিং ক্যাপাসিটি অনুযায়ী নিজে কাজ করি, তাহলে আমি হইলাম তার প্রিজনার, আমি তার বন্দী। আই এম এ হিউম্যান বিইং। মানুষ তখনই বন্দী হইতে হবে যখন সে মারা যাবে। তখন তারে ৪ দেয়ালের ঘরের মাঝখানে রেখে দেওয়া হবে। আদার দেন দ্যাট ৪ দেয়ালের মধ্যে থাকা বা বন্দী থাকা কোনো মানুষের ইচ্ছাশক্তির বাইরে। যারা ইচ্ছাকৃতভাবে বন্দী থাকে তারা লুজার। জি। obvious। যারা বলে আমি ইন্ট্রোভার্ট, আমি এই, আমার কথা বলতে ভালো লাগে না। ব্রো, ক্লোজ মাউথ ডাজন্ট গেট ফেড। আপনার ক্ষুধা লাগছে, আপনি মুখ ক্লোজ করে থাকলে আপনাকে আমি খাওয়াই দিতে পারব না। না, এটা কেউই আপনার খাওয়ার জন্য হইলেও মুখটা খুলতে হবে। ইফ ইউ ক্লোজ ইউর মাউথ ইউ উইল ডাই হাংরি, রাইট? ডেফিনিটলি সিমিলারলি সাকসেস পাইতে গেলে ইউ হ্যাভ টু গো আউট। আপনার বাইরে যাইতে হবে। বাবা-মা কি বলবে? বাইরে যাবা না। বাইরে যাব না। আপনার মানুষের সাথে মিশতে হবে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এখনকার সময়ে বা এখনকার আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতি করবে। You have to take the risk. The bigger the risk, the bigger the gain. ফিগার দ্য গেইন। তাই না? সো আপনার বাইরে যাইতে হবে। আপনার মানুষের সাথে মিশতে হবে। You have to do the networking. Then হ্যাঁ, এই সম্পর্কে আপনি গত পর্বে অনেক বিস্তার আলোচনা করেছেন। রাইট, যেটা হচ্ছে যে কেন হার্ভার্ডে গিয়ে আমাদের হ্যাঁ, সমাজের বাচ্চা-কাচ্চারা পড়াশোনা এখন করতেছে। রিচ কিড, রিচ রাইট। কিড। সো আপনি যদি বলেন আমি ইন্ট্রোভার্ট, you stay introvert. You're a pretty loser. ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট একটা সাইকোলজিক্যাল ট্রেইটস। কেউ বাই বর্ন ইন্ট্রোভার্ট বা কেউ বাই বর্ন এক্সট্রোভার্ট হয় না।
এটা আমি মনে করি। আপনার ফ্যামিলি এবং আপনার চারপাশ যেই এনভায়রনমেন্টে আপনি বড় হন, সেই এনভায়রনমেন্টের উপর বেস করে আপনি নিজের ভিতরে সেই কোয়ালিটিগুলো অ্যাডপ্ট করেন। দেন আপনি ইন্ট্রোভার্ট হিসেবে বা এক্সট্রোভার্ট হিসেবে আত্মপ্রকাশ করেন। আপনাকে ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট হওয়ার চেয়ে যেটা জানা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। আপনি একটা জায়গাতে মনে করতেছেন আপনার কথার চেয়ে আপনার সাইলেন্সটা এখানে বেশি মিনিং অর মিনিংফুল। ইমপ্যাক্ট রাখবে। আপনি চুপ থাকেন। কেউ যদি আপনাকে ইন্ট্রোভার্ট ট্যাগ দেয়, সে দিতে পারে। কিন্তু যেখানে আপনার কথা বলতে হবে, লাইক আজকের পডকাস্টটাই উদাহরণ হিসেবে নেন। এখন যদি আমি চুপ থাকি, আমি যদি বলি যে ৩ টা কথা বললাম, ৩ টা কথা বলে চুপ করে বলি যে এই ৩ টাই আসলে ফলো করতে হবে। বলে আমি চুপ। বিং ইন্ট্রোভার্ট। দেন আপনার পডকাস্ট আজকে আপনি আমাকে ডাকতেন না। জি, সো এখানে আপনি আমাকে কি বলবেন? আমি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? এক্সট্রোভার্ট। কেন আমি এক্সট্রোভার্ট? নো। এখানে আমার কথা বলা দরকার তাই আমি কথা বলতেছি। তাই না? আচ্ছা আপনি তো কথা কম বলতেছেন কম্পেয়ার টু মি আমার চেয়ে। হ্যাঁ, তাহলে কি আপনি ইন্ট্রোভার্ট? নো। এক্সাক্টলি। সো আপনার জায়গাটা বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। দেন আপনি ডিসাইড করেন যে আপনি কথা বলবেন কি সাইলেন্ট থাকবেন। সাইলেন্স হ্যাজ দি আল্টিমেট পাওয়ার। এটা সাইকোলজির সাথে খুব রিলেটেড। এটাতে আমি পরে আসতেছি। আপনার কোয়েশ্চেনটা ছিল যে সাকসেস মাইন্ডসেট আমরা কিভাবে অ্যাডপ্ট করব? এবং কিভাবে? আমি যে ৩ টা পয়েন্ট বলছি সেই ৩ টা পয়েন্টের এলাবোরেশন। জি, ওকে ফাইন। ১ম পয়েন্ট, আ আপনার বাবা-মাকে শুনবেন না। দ্যা রিজন ইজ এইটা অনেকে নেগেটিভ ভাবে নিতে পারে। বাবা-মাকে শুনবেন না মানে বলি নাই যে বাবা-মা যে ভালো কথাগুলো বলবে সেগুলোও শুনবেন না। আপনার জার্নি টু সাকসেস এ আপনার বাবা-মা যদি বলে তুমি এইটা হও, তুমি বড় হয়ে এইটা করো, সেইটা করো। এই জার্নিতে আপনি যদি উনাদের কথা শুনে ওই রাস্তায় যান, ইউ কান্ট বি সাকসেসফুল। ফর এক্সাম্পল আপনি একজন চিকিৎসক মানে ডাক্তার হইতে চান। জি। আপনার বাবার ইচ্ছা আপনি অ্যারোনটিক্স এ পড়বেন অর আপনি পাইলট হবেন। হুম, আপনার ফিল্ড অফ স্টাডি উইল বি ডিফারেন্ট, তাই না? ডেফিনিট। এখন আপনার বাবা-মার কথা শুনে হ্যাঁ, আমি ডাক্তার হইতে চাই কিন্তু আমার বাবা আমাকে বলছে এই লাইনে যাইতে। সো আমি এটা যদি পড়ি সো আল্টিমেটলি আপনি ডাক্তার হইতে পারবেন না। অবশ্যই। একটা এক্সাম্পল দেই। আমি আমার গত পর্বে আমি আপনাদেরকে বলছি যে আমি আইটিতে আছি। আইটিতে আমার ক্যারিয়ার, আমার প্রফেশন। সো আমি অ্যাকচুয়ালি ২০১০ সালে আজকে থেকে অ্যাপ্রক্সিমেটলি ১৫ বছর আগে ১৫ বছর আগে। আমার কম্পিউটারে হাতেখড়ি হয়। কম্পিউটার কি সেটা ফার্স্ট টাইম আমি হাত দিয়া মানে এ কোথায়, বি কোথায় এভাবে করে টাইপ করতাম। তখন আমি মনে করতাম যারা ফাস্ট টাইপিং করে এরা না জানি কত ভালো কম্পিউটার জানে। আচ্ছা। যারা এক্সেল এ কাজ করে না দেখতাম শুধু, না জানি কত ভালো কম্পিউটার জানে। এখন আমার ২ টা ল্যাপটপ আছে। আমার পার্সোনাল। একটার মধ্যেও এমএস অফিস নাই। একটার মধ্যেও এমএস অফিস নাই। আমি রাখি না। আমার কাজের জন্য এটা লাগে না। অনেক সফটওয়্যার আছে, অনেক কিছু রাখছি বাট এমএস অফিস আমি রাখি নাই। সো এটা আপনার কাজের মধ্যে পড়তেছে না। এই এক্সাক্টলি। কারণে রাখছেন না। সো আমার থিংকিংটা কতটুকু ন্যারোড ছিল তখন। এখন ২০১০ সালে যখন আমি কম্পিউটারে হাতেখড়ি হইছে, তখন আমি চিন্তা করতেছি যে ফিউচার obviously অ্যাডভান্সড হবে। অবশ্যই। এখন যেভাবে চলে তখন সেভাবে চলবে না। এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে এর যুগ চলে আসছে যে এখন এক্সাক্টলি। আমাদের unimaginable এরিয়া কভারড বাই এআই। সো তখন আজকে থেকে ১৫ বছর আগে কিন্তু এআই এর কেউ নামও শুনে নাই। না, অবভিয়াস। সো আমি চিন্তা করলাম যে আমি ইনফরমেশন টেকনোলজির দিকে আগাবো। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড। আমি ম্যাথ খুব ভয় পাই। যার কারণে এসএসসি থেকে সায়েন্সে পড়ে আমি আবার এইচএসসি তে গিয়ে কমার্স নিছি। আচ্ছা, আমি আচ্ছা, ম্যাথ আচ্ছা। খুব ভয় পাই। খুবই ভয় পাই। শুধুমাত্র ম্যাথের কারণে আমি সায়েন্স ছেড়ে দিছি। কিন্তু তখন একটা আইডিয়া ছিল যে সায়েন্সের স্টুডেন্ট অর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি কম্পিউটার কিছু করতে পারব না। কিছুই করতে পারব। হুইচ ইস রং। obviously ideally which is wrong. সো তখন আমি কি করলাম আ অনলাইনে ফ্রিল্যান্সিং শুরু করলাম। এখন মানুষ যারা ফ্রিল্যান্সিং করে Fiverr, Upwork তখন এই Upwork-ই আগে নাম ছিল ওডেস্ক। হ্যাঁ, ওডেস্ক। তো আমি ওডেস্কে কাজ করা শুরু করলাম। কিভাবে কাজ করলাম? তখন আমি ফার্স্ট একটা ডাটা এন্ট্রির কাজ পাইছি। আমি শুধু জানি যে এক্সেল এর মধ্যে ঘরের নাম দিয়ে ডাটা কপি এবং পেস্ট এইটুকু আমি জানি। সো আমার মাথায় ছিল এটুকুই ডাটা এন্ট্রি। এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে I don't know. I didn't know back then. সো তখন ভাগ্য গুণে obviously ইংলিশও আমি ভালো পারতাম না। এখনো পারি না। তখনও ভালো পারতাম না। সো তখন যেটা হইল খুব কম রেটে, খুবই কম রেটে ইউএস এর টেক্সাসের এক ক্লায়েন্টের কাছে আমি কাজ পাইলাম। সেই কাজটা হচ্ছে আপনার যত ফাস্ট ফুড রেস্টুরেন্ট চেইন আছে তাদের অ্যাড্রেসের
ডাটাবেস করা। ডাটাবেস মানে হচ্ছে প্রত্যেকটা স্টেট এবং সিটি ধরে, ধরে ওই চেইন রেস্টুরেন্টের যেমন KFC, McDonald's, Pizza Hut, Subway এই ধরনের চেইন রেস্টুরেন্টের যতগুলো আউটলেট আছে সবগুলোর অ্যাড্রেস, অপারেশন আওয়ার এবং ফোন নাম্বার এই ৩ টা ডাটা এক্সেল ফাইলে এনে রাখা। সো আই স্টার্টেড ওয়ার্কিং। পার ডে আমি ১০ ঘন্টা ১২ ঘন্টা করে কাজ করতাম। সারাদিন কম্পিউটারের সামনে বসে, বসে কাজ করতাম। আওয়ারলি রেট আওয়ারলি রেটে পে করত। আমি তখন ইউনিভার্সিটি যাওয়া ছেড়ে দিছি। আমার গ্র্যাজুয়েশন পুরা আমার মার্কেটিং এ আমি গ্র্যাজুয়েশন করছি। আমি মাত্র ৩ টা সেমিস্টার ক্লাস করছি। বাকি সব সেমিস্টার আমি ফাইন দিছি কিন্তু ক্লাস করি নাই। ফাইন দিছি, পরীক্ষা দিছি, ফাইন দিছি, পরীক্ষা আমি ক্লাস করি নাই। আচ্ছা, আচ্ছা। নিজে যতটুকু পারছি পড়ছি, পাস করার জন্য যতটুকু দরকার করছি। ততটুকুই আর্ন করছেন। দ্যাটস ইট। আমার ইউনিভার্সিটিতে আমি যাই নাই। সো দিনে ১২ ঘন্টা ১৪ ঘন্টা আমার মনে আছে হাইয়েস্ট আমি ১৬ ঘন্টা কাজ করছি একদিনে। সো যখন আমি কাজ শুরু করার পরে ১.৫ মাস পরে আমি টাকাটা ফাইনালি উইথড্র দিছি। বেশ হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ছিল। তো সেই অ্যামাউন্ট নিয়ে আমি আমার বাবার হাতে দিছি। ফার্স্ট ইনকাম বাবা-মার হাতে দিলাম। ফার্স্ট ইনকাম টিউশন দিয়েছিল আরো আগে, বাট হ্যাঁ, অফিসিয়ালি ফার্স্ট ইনকাম বা একটা চাঙ্ক অফ মানি বাবার হাতে দিছি। বাবা টাকাটা নিছে, খুশি হইছে। দেন সাডেনলি আমি একদিন শুনতেছি অন্য রুমে আমার বাবা আমার মারে বলতেছে যে, "ও কি করে একটু দেখো, অনলাইনে জুয়া-টুয়া খেলে নাকি একটু দেখো।" আমি আমি থাকতাম হচ্ছে আমার কাজ ওয়ার্ক স্টেশন ছিল আমার বাসার ছাদের উপর, মানে চিলেকোঠার একটা রুম ছিল। সেখানে আমার নিজস্ব সেটআপ আছে। আমি ওখানে বসে কাজ করি। সো ওখানে গিয়ে একটু দেখো। ১ দিন কি ২ দিন পরে দুপুরে লাঞ্চ করার পরে আমি এসে আবার কাজে বসছি। দেন আমার মা আসছে আমার রুমে। আমার মা এসে তখন আমি সাবওয়ের কাজ করতেছিলাম। সাবওয়ে এবং পিজ্জা হাট প্যারালাল এ কাজ করতেছিলাম। সো আমার মা আসছে আমার রুমে, বসছে আমার পাশে। আমি দেখতেছি আমি কাজ করতেছি। আমার ভালোই লাগতেছে। আমার বাবা-মা আমার কাজে ইন্টারেস্ট নিচ্ছে। হ্যাঁ। ওয়ান অফ দ্য প্রাউড মোমেন্ট। ও ঠিক আছে? কাজ করতেছি। এখন আমার মা দেখতেছে কিন্তু মা তো কম্পিউটার জানে না। না। মা বুঝতেছে না যে আমি অ্যাকচুয়ালি কি করতেছি। কিন্তু সে দেখতেছে USA বা বিভিন্ন স্টেট বা US এর ম্যাপ নিয়ে আমি সিটি আইডেন্টিফাই করে, করে সিটি পিক করতেছি। দেন ফোন নাম্বার গুলাও একটু চেঞ্জ। এই মিনিমাম জিনিসগুলা বুঝতেছে। ৩ ঘন্টা আমার মা আমার সাথে বসে দেখছে আমি কি করি। পরের দিন আ যেভাবেই হোক আমি শুনতেছি যে আমার মা আমার বাবারে বলতেছে যে, "ও মনে হয় বিদেশে অনলাইনে খাবার বেচে।" সো দে ডোন্ট নো যে গেমটা কোথায় হচ্ছে। হ্যাঁ। যখন আমি তারা তো আসলে মার্কেট প্লেসটা সম্পর্কে আইটি সম্পর্কে তাদের কোনো নলেজ নাই। আইডিয়া নাই। রাইট। যখন আমি এই অনলাইনে মার্কেট প্লেসে কাজ করা বা ক্যারিয়ার করতে সম্ভব এরকম কিছু আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শিখছি। ওর বড় ভাই। উনি আমাকে শিখাইছেন। সো যখন এটা সম্ভব তখন আমি এই জিনিসগুলা করে তখন তো আমার টাকা-পয়সা ছিল না। কিছুই ছিল না। I was a student. আমি আমার বাবার কাছে টাকা চাইছি যে, "আমারে অল্প কিছু টাকা দাও। আমি আ ওই যে সিটি সেলের Zoom Ultra মডেম ছিল মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই সময়কার কথা। আমি বলছি যে, "একটা Zoom Ultra মডেম কিনবো। আমার অনলাইনে কাজ-টাজ করতে হবে।" তারা কোনোভাবেই এই জিনিসটাতে এগ্রি না। তারা এপ্রিল। চিন্তাও করতে পারে না যে আমি ঘরে বসে থেকে অনলাইনে টাকা ইনফেক্ট যেদিন আমার মা আমার পাশে বসে, আমার পাশে প্রিন্টার ছিল। আমার মা জিজ্ঞেস করছে, "টাকাটা কি প্রিন্টার দিয়ে আসে?" লিটারেলি আমার মা এটা আমাকে জিজ্ঞেস করছে। সো দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো আমি তাদের কাছ থেকে লোন নিছি টাকা। বাবা-মার কাছ থেকে আমি লোন নিয়ে সেই Zoom Ultra মডেম কিনছি ২ জিবি পার মান্থ শুধু ইন্টারনেট ব্রাউজিং এর জন্য। কারণ আমার ব্রাউজ করে, করে ডাটা আনতে হয়। হ্যাঁ, হ্যাঁ। ২ জিবি পার মান্থ নিয়ে এভাবে আমি আমার আইটিতে ক্যারিয়ার শুরু করছি। সো আমি যদি তখন আমার বাবা-মার কথা শুইনা এই আইটি ফিল্ডে না যাইতাম, দেন আজকে আমি আসাদ, আপনি আমার সামনে আপনার সামনে যারা দেখতেছেন, আমি আসাদ হইতে পারতাম না। I ডেফিনিটলি। didn't listen to my parents. সো আপনি যদি আপনার বাবা-মার কথা শুনেন, ইন ইউর ক্যারিয়ার অর ইন ইউর প্রফেশনাল জার্নি, ইউ ওন্ট বি সাকসেসফুল। নাম্বার 1 এটার খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। পারমাণবিক বোমা, অ্যাটমিক বম্বের জনক কে? ডক্টর রবার্ট জে ওপেনহাইমার। ডক্টর রবার্ট জে ওপেনহাইমার যখন ওই সময়ের স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ হুম। একটা ম্যাগাজিনে উনাকে ঘোষণা করা হয়েছিল স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ। এটা যখন পাবলিকলি আসছিল তখন ওনার মা বলতেছে, "ওর মতো গাধা কিভাবে স্মার্টেস্ট ম্যান হয়?" এটা সব বাবা-মার কাছে তার সন্তানরা গাধাই থাকে। আজীবনই থাকে এক্সাক্টলি, এখন এক্সাক্টলি। থাকবেই। এটাই বাস্তব। রবার্ট জে ওপেনহাইমারের উপরে স্টাডি, রিসার্চ, থিসিস অনেক কিছু হচ্ছে। হ্যাঁ। হি ইজ দ্য ফাদার অফ অ্যাটমিক বম্ব। তার মা বলতেছে ওর মতো গাধা কিভাবে হয়? সো পেরেন্টস ভিউ ইউ ইন এ ওয়ে দ্যাট ইউ ক্যানট। ইয়া সো ডেফিনিটলি। আপনি আপনার প্যারেন্টস এর কথা শুনলে সাকসেস এ যাইতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।